আমার সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর এ কে এম আব্দুল মোমেন। সরকার চেয়েছিল শেখ হাসিনার এই প্রেস কনফারেন্সটা কেউ যাতে না দেখে। দেশের মধ্যে তারা মোটামুটি ভাবে সাকসেসফুল। দেশে আপনার সব মিডিয়া, সব টেলিভিশন স্টেশন কেউ রিকাস্ট করতে পারবে না, কেউ প্রচার করতে পারবে না, সেইটাতে তারা কিন্তু সাকসেসফুল। তারা দেশে মিডিয়া ব্ল্যাকআউট এটা করতে পেরেছে। কিন্তু দুর্ভাগ্য যে সরকারি যতগুলো চ্যানেল কিংবা টিভি এগুলোতে এই শেখ হাসিনার প্রেস কনফারেন্স না থাকলেও লক্ষ লক্ষ কোটি কোটি লোক শেখ হাসিনার এই প্রেস কনফারেন্সটা দেখেছে। তারপরে সরকার যেটা চাইছিল যে এটা কেউ যাতে না দেখে, কেউ যাতে না শুনে, কিন্তু আনফর্চুনেটলি আল্লাহর কি বিচার, তিনি এই সরকারই কিন্তু জোর করে, কারণ সরকার বলেছে দেখবে না, সেই জন্য পাবলিক এই কোটি কোটি লোক আপনার এই প্রেস কনফারেন্সটা দেখেছে। আপনি যেটা প্রশ্ন করেছেন, সরকার খুবই উদ্বিগ্ন। আপনার মনে আছে যে এই প্রেস কনফারেন্স হওয়ার আগেই সরকার ভারতীয় হাই কমিশনার ডেকে এনে তাকে শাসিয়েছে যে তোমরা শেখ হাসিনার এই প্রেস কনফারেন্স করতে দিবা না। তারা তখন ওদা বলেছে যে, ভারত বলেছে যে এটা তো সরকার আয়োজন, ভারতীয় সরকার এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। আমাদের দেশ স্বাধীন দেশ, আমাদের দেশে একটা বেসরকারি প্রতিষ্ঠান, হ্যাঁ, ফেডারেশন অফ করসপন্ডেন্স ক্লাব, তারা এটা আয়োজন করেছে, এতে আমাদের কোনো ধরনের সম্পৃক্ততা নাই। তারা এটা বাংলাদেশ সরকার জানিয়েছে। বাংলাদেশের মতো ভারত না, বাংলাদেশে না সরকার বাদুর যা চান তাই তিনি জুড়ে আপনার ক্ষমতা বলে জুড়ে এটা করে আদায় করে ফেলেন। তারা সেই ধরনের, তারা একটা আইনের দেশ, তারা একটা মুক্ত গণতন্ত্রের দেশ, পৃথিবীর মধ্যে সবচেয়ে গণতান্ত্রিক ও পুরনো গণতান্ত্রিক দেশ। তাই তারা ওনাদের বললো যে আমরা এর সাথে কোনোভাবে সম্পৃক্ত না। আর আমাদের দেশে আওয়ামী লীগের আমরা কোনো প্রমোট করি না, আওয়ামী লীগের কোনো অফিস নাই। আপনার 71 সালে যেমন আওয়ামী লীগের একটি প্রবাসী সরকার ছিল, বর্তমানে এ ধরনের কিছুই ভারতীয় সরকার এগুলো প্রশ্রয় দেয় না। উনি আমাদের গেস্ট, আমাদের দেশে বহু গেস্ট থাকে। আমাদের দেশে দালাই লামা সাহেব আছেন, 71 সালে এই আপনার রাজাকাররা, আল শামস, আল বদর, এরা অনেকেই পাকিস্তানি সোলজারের সাথে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। আমরা কখনো এই মানবিক ক্ষেত্রে আমরা কখনো বাছবিচার করি না। তো শেখ হাসিনা, আপনারাই অনুরোধ করেছিলেন ভারতকে শেখ হাসিনাকে আশ্রয় দিতে, আপনারা আপনাদের প্লেনে করে, জেটে করে, মিলিটারি জেটে করে নিয়ে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা তার থাকার ব্যবস্থা করেছি, তিনি আছেন। আমরা তার রাজনীতির সাথে কোনোভাবে সম্পৃক্ত নই। যাই হোক, এরপরেও বাংলাদেশ সরকার একটা কড়া আপনার প্রতিবাদ দিয়েছেন। এখানে লক্ষণীয় যে সাধারণত আমরা যারা দূতাবাসে কাজ করেছি, আমরা এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছি, কোন সরকারের উপর কোনো বক্তব্য দিতে গেলে আমরা প্রথমত সেই দেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাই। আমাদের মিনিস্ট্রিতে তাদের রাষ্ট্রদূত আসেন, তাকে আমাদের উদ্বেগের কথা জোর গলায় বলি এবং বলি আপনার সরকারকে এটা আপনি জানাবেন। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে আর তারপরে আমার মন্ত্রণালয় তখন ভারতীয় সরকার, যদি ভারত এবং বাংলাদেশ হয়, ওই সরকারের কাছে একটা নোট বারবার পাঠায়। কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে লক্ষণীয় যে মজার বিষয়, হাসি তামাশার বিষয়, বাংলাদেশ সরকার কোনো নোট বারবার পাঠায়নি, তাদের রাষ্ট্রকে ডেকে এনে কোনো ধমক দেয়নি, বরং তারা করেছে বাহবা পাওয়ার জন্য, বাংলাদেশের এক শ্রেণীর লোকের বাহবা পাওয়ার জন্য একটি আপনার তাদের ফেসবুকে একটা বড় কড়া, অত্যন্ত, এইটা কিন্তু ডিপ্লোম্যাটিক ভাষা না, ডিপ্লোম্যাটিক ভাষার বাইরে এটা একটা রাজনৈতিক ভাষা ব্যবহার করে বাহবা নেওয়ার জন্য একটি প্রেস নোট দিয়েছে। সেই প্রেস নোটে বলেছে যে তারা এতে খুব অসন্তুষ্ট, আউটরেজ, যে ভারত এই এবং এফসিসি তারা শেখ হাসিনার প্রেস কনফারেন্স বন্ধ করে নাই। তারা আশা করেছিল ভারত সরকার এবং এফসিসি, এই বেসরকারি প্রতিষ্ঠান, তাদের হুকুমে এইগুলো বন্ধ করে দিবে, তারা বন্ধ করে নাই। তার ফলে যেটা হলো, লক্ষ লক্ষ কোটি কোটি লোক আরো আগ্রহান্বিত হয়ে শেখ হাসিনার প্রেস কনফারেন্স, শেখ হাসিনা তার বক্তব্য
খুব সুন্দর স্পষ্টভাবে বলেছেন। আর এইটার কারণটা শেখ হাসিনার এই যে বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ লোক কান পেতে বসেছিল, আপনার এর মূল কারণ হচ্ছে বাংলাদেশ সরকার। কারণ বিগত শেখ হাসিনার বিদায়ের পরে তাকে যখন উৎখাত করা হলো একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, তারপরে দেশে প্রথম আসলো ইউনূস সরকার, এখন তারিক জিয়া সরকার। এই উভয় সরকার দেশে এত অকাজ, এত অপশাসন, বিচারের নামে এত প্রহসন, এত অত্যাচার, মানুষকে জীবিত জ্বালিয়ে ফেলছে, মানুষকে জীবিত কবর দিয়ে যাচ্ছে, দর্শন, শিশুদের দর্শন, আর এই হামের জন্য প্রায় 900 লোকের মৃত্যু। এই যে এত সব অপকর্ম, অপশাসন, আর দেশে জিনিসপত্রের দাম বেশি, লোকের চাকরি চলে গেছে, দেশে শত শত ফ্যাক্টরি বন্ধ, আপনার বিশেষ করে মহিলাদের চাকরি নাই, মহিলা বাইরে যেতে হলে তাকে শাসানো হচ্ছে, যখন তখন দর্শন হচ্ছে, আওয়ামী লীগ গণনার লোক সাথে না পাওয়া গেলে তার বউ, তার শ্বশুরি, তার মেয়ে, আত্মীয় স্বজন তাদের ধরে এনে আপনার নির্যাতন করা হচ্ছে। এই যে একটা অপকর্ম চলছে, অপশাসন চলছে, তার ফলে শেখ হাসিনার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। শেখ হাসিনা যখন সরকারে ছিলেন তখন তার গ্রহণযোগ্যতা 30 থেকে 40% ছিল, আর বর্তমানে শুনেছি এই প্রথম আলো এবং অন্যান্য মিডিয়ার মাধ্যমে যে এখন শেখ হাসিনার গ্রহণযোগ্যতা 70 থেকে 80% লোক মনে করে শেখ হাসিনার সরকারই ভালো ছিল। কারণ তখন সস্তায় খেতে পারতো, তখন আয় করতে পারতো, এখন আয়ও নাই, খেতে পারো না। আর চাঁদাবাজিদের দৌরাত্ম্য এতে বেশি হয়েছে যে মানুষের জীবন নাবিশ্বাস হয়ে যাচ্ছে। সরকারের কারণেই শেখ হাসিনার গ্রহণযোগ্যতা, সরকারের অপকর্মের জন্যই এবং অকার্যকারিতার জন্যই শেখ হাসিনার গ্রহণযোগ্যতা দিন দিন তার মানে এই আপনার এই কারণেই কি সরকার এই সংবাদ সম্মেলন বাধা দেওয়ার জন্য সব রকমের চেষ্টা তদবির তারা করেছিল, এবং যেহেতু সেই বাধা ভারত মানেনি, এখন সেই কারণে কি ক্ষোভ প্রকাশ করলো কিনা সরকার? হ্যাঁ, ভারত মানে নেই, কারণ তারা একটা গণতান্ত্রিক দেশ, তাদের দেশে তো ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ অপিনিয়ন ইজ গ্যারান্টিড আমেরিকার মতো। আর আপনার এখানে লক্ষণীয় যে যখন ইংল্যান্ডে আপনার ক্রিমিনাল হিসেবে তখন ভার্ডিক্ট হয়েছিল তারিক জিয়ার বিরুদ্ধে, ওখানে বসে তিনি কিন্তু প্রত্যেক দিন বক্তৃতা দিতেন, ভিডিওতে বক্তৃতা দিতেন। শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার তাকে কখনো বারণ করেনি। কিন্তু এই তারিক জিয়া সরকার আপনার বিদেশে বসে শেখ হাসিনা একটা প্রেস কনফারেন্স আসবেন, সেইটা বন্ধ করার জন্য সব রকম ব্যবস্থা কিনা করেছেন। ভারত গ্রহণ করেনি, তাটা তাদের প্রিন্সিপালের বিরোধী, এবং সেই কারণে ওনারা কিন্তু অসন্তুষ্টিটা ওনারা বাংলাদেশের জনগণের মধ্যে প্রচার করেছেন, তাই জন্য প্রেস নোটটা দিয়েছেন। নোট মানে বারবার এইটা কি আপনি যদিও মাঝখানে বলেছেন, তার মানে এই যে শিষ্টাচার বহির্ভূত ভাবে যে এই বিবৃতি দিয়েছে একটা, এবং এই বিবৃতিটার মধ্যে কি এক ধরনের এই যে বাংলাদেশে যারা ভারত বিরোধী যে জনগোষ্ঠী আছেন তাদেরকে আপনি বাহাবা একটা শব্দ শুরুতে বলেছিলেন, সেই তাদের মধ্যে এক ধরনের বাহাবা, তাদেরকে এক ধরনের উস্কানি দেওয়ার প্রয়াস আপনি দেখছেন কিনা? আমার তো তাই মনে হয়। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার সমস্যার সমাধান নয়, মূল উদ্দেশ্যটা হচ্ছে ওই বাংলাদেশে যে উগ্রপন্থী কিছু অ্যান্টি ইন্ডিয়ান লোক আছে তাদের বলা যে আমরা কঠিন জবাব দিয়েছি। হ্যাঁ, আপনার মনে আছে এটা উনি কিন্তু ওনার বাপের মতো পথ ধরেছেন। 1978 সালে আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন সিদ্ধান্ত নিলেন তিনি গঙ্গা চুক্তিটা ইউএনএতে নিয়ে আসবেন। আর এটার বলার পরে তিনি দেশে খুব বাহবা পেলেন। আমরা এটা তখন অপোজ করেছিলাম, বলছিলাম যে ইউএনএতে নিয়ে গঙ্গা চুক্তিটা কোনো সমাধান হবে না। ওনারা আমাদের পাত্তাই দেননি, এবং নট অনলি দ্যাট, তৎকালীন ফরেন মিনিস্ট্রির লোকেরাও জিয়া সাহেবকে উপদেশ দিয়েছিল যে আপনি এটা ইউএনএ নিয়ে খুব সুবিধা করতে পারবেন। কিন্তু দেশে একটা বাহবা পাওয়ার জন্য উনি এই গঙ্গার ইস্যুটি ইউএনএ আনে 1978 সালে। 1978 থেকে 1996 সাল পর্যন্ত এই গঙ্গার ইস্যুটি ইউএন এর কোনো ফোরামে আলোচনা করার সুযোগই হয় নাই। ইন্ডিয়ার বাধার ফলে কোনো আপনার সেশনে এই বাংলাদেশ এবং ভারতের এই যে পানি চুক্তি কোনো বিষয়ই আলাপ করার সুযোগ বাংলাদেশের হয়নি। তার ফলে এরশাদ সরকার কিছুটা বাইলেটারাল শুরু করেন, আর শেখ হাসিনা এসেই এই গঙ্গার ইস্যুটা ইউএন থেকে উইথড্র করেন। উইথড্র করে তিনি
ভারত সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই ৩০ বছরের গঙ্গা চুক্তিটা পানি চুক্তিটা করেন। এই বছরে এটার মেয়াদ আবার আপনার শেষ হবে, নতুন করে নবায়নের জন্য প্রয়োজন হবে দুই দেশের মধ্যে আপনার আলাপ আলোচনা। তো আমি বলি যে অনেক সময় সরকার এমন কাজ করেন বাহবা পাওয়ার জন্য, ওটা সমস্যার সমাধানের জন্য। এবারে তাই তারেক জিয়া সাহেব তাই করেছেন, বাহবা পাওয়ার জন্য প্রেস নোটটা দিয়েছেন। এটার মূল উদ্দেশ্য কিন্তু ওই বন্ধ করা না, আর এই বন্ধন নাম দিয়ে বরং উল্টোটা হয়েছে। শেখ হাসিনা দেশ বিরোধী কোনো কথাই বলেনি। মানুষ উগ্র হয়ে বসে, অধীর আগ্রহে শেখ হাসিনার বক্তব্য শুনতে চাচ্ছে। কারণ 2024-এর এই আপনার বাংলাদেশে যে সুনামি হলো, অপশাসন হলো, তখন শেখ হাসিনা কেন বিদায় নিলেন, কিভাবে কি হলো, শেখ হাসিনার মুখে কোনো দিন শোনা নাই। আর এই 24-এর ঘটনা, জুলাই আপরাইজিং, সেই সম্পর্কেও শেখ হাসিনার কোনো বক্তব্য শুনে নাই। তার ফলে মানুষ উদ্গ্রীব হয়ে বসেছিল যে শুনি। এবং আই এম থ্যাঙ্কফুল, আমি শেখ হাসিনাকে ধন্যবাদ দিই, ওনার বক্তব্যগুলো খুব স্পষ্ট। উনি এই আপরাইজিং এর সময় কি হয়েছিল, আপনার সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের যান মাল এবং সরকারের প্রতিষ্ঠানগুলো রক্ষণাবেক্ষণ, সব সরকার তাই করে, তিনি তাই করেছেন। এবং সেইখানে যে মৃত্যুর সংখ্যা, এটা আমরা তো বারবার বলেছি যে এই মৃত্যুর সংখ্যা একটা বানোয়াট, 1400 একটা বানোয়াট আসলে আমাদের ধারণায়। এবং আমি ধারণা এই জন্যে সমকাল, প্রথম আলো, ডেইলি স্টার, এরা কেউ শেখ হাসিনার সপক্ষের পত্রিকা নয়। তারা এই জুলাই আন্দোলনের সময় প্রত্যেক দিন কতজন মারা গেল তার একটা হিসাব দিত। এই হিসাবগুলো যদি আপনি যোগ করেন, তাহলে 16ই জুলাই থেকে 5ই অগাস্ট শেখ হাসিনার বিদায় পর্যন্ত সর্বমোট 329 জন মারা যায়। এর মধ্যে শিশু বেশি মারা গেছে। তেমন অনেকের বক্তব্য, এবং ইউএন এর প্রাথমিক রিপোর্টে তারা বলেছিল যে জুলাই আপনার 1 থেকে অগাস্টের 15 তারিখ সর্বমোট 650 জন মারা গেছে। আর ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে জুলাই 1 থেকে 15ই অগাস্ট পর্যন্ত এই 1.5 মাসে বাংলাদেশের সর্বমোট মৃত্যু হয়েছে 834 জনের। কেউ কেউ অ্যাক্সিডেন্টের কারণে, কেউ পানিতে পড়ে, কেউ স্বাভাবিক মৃত্যু, এই সবগুলোই। আর এই যে 834 জন, এই 834 জনের মধ্যে এক পর্যায়ে 51 জন, আরেক পর্যায়ে 21 জন বললো আমরা জীবিত আছি, এই লিস্টের বাইরে তারা তারা মৃত। এই ধরনের একটা হটস্পট। আর সেইখানে আই মাস্ট থ্যাঙ্ক এই ইউনূস সাহেবকে। ইউনূস সাহেব তার বন্ধু ভোলকার তুককে দিয়ে একটা রিপোর্ট তৈরি করে দিলেন যে সেইখানে 1400 লোক মারা গেছে। আমি এই 1400 একটা গবেষণা করেছি। আমি দেখেছি যে লিবিয়াতে গাদ্দাফিকে আপনার পরিবর্তনের জন্য 1400 লোক মারা গেছে বলে তৎকালীন পশ্চিমা আপনার হিউম্যান রাইটস গুলো বলেছে। একইভাবে সিরিয়াতে আসাদের বিরুদ্ধে 1400 মারা, সাদ্দামের বিরুদ্ধে 1400 মারা। এগুলো তারা সবসময় গড়বাঁধা হবে এই হিসাবটা। তার মানে এরকম এখানে একটা আমি অ্যাড করি, ফরম্যাটই আছে যে এই ধরনের ক্ষেত্রে এই 1400 টার্মটা তারা ইউজ করে। এটা তার সবসময় ইউজ করে। বিশেষ করে আপনার যখন 2023 সালে অক্টোবরে হামাসের যে আক্রমণটা হয়, সেই হামাস প্রথম ইসরায়েল বলেছিল 1500 জন মারা গেছে, পরে বলেছে যে না, আমাদের 1246 জন মারা গেছে, আর 230 জন এই আপনার কি হয়েছে, কিডন্যাপ হয়েছে। এখন আরো নতুন তথ্য আসছে যে যেগুলো লোক মারা গেছিল হামাস মারে নাই, এরা একটা মেটিকুলাস ডিজাইন করে ওদের মেরেছিল তাদের সহযোগীরা, আর হামাসকে দোষ দিয়েছে। যাই হোক, এই 1400-1500 একটা ঝকমারি আন্তর্জাতিক মহলে আছে। বলকার তো কোন ধরনের বাজেট, কোন ধরনের প্রস্তাব এই বাংলাদেশের এই মৃত্যু সম্পর্কে যে রিপোর্ট লিখবেন, সেই জন্য ইউএন আমাকে জানিয়েছে যে তিনি এর জন্য কোনো বাজেট চান নাই, এর জন্য কোনো প্রস্তাব পাশ করেন নাই। তিনি সব দিকে নিজের পকেট থেকে, এবং কেউ হয়তো ওনাকে পয়সা দিয়েছে, ইউনূস সাহেবই হয়তো দিয়েছেন, তার মাধ্যমে তিনি একটা রিপোর্ট করেন। ইউএন বলে এটা আমাদের রিপোর্ট না, এটা ভোলকার তুক সাহেবের রিপোর্ট, আপনারা উনাকে জিজ্ঞেস করেন। তারা বলে আমরা যেহেতু এটা আমাদের রিপোর্ট না, এইটাতে ইউএন এর কোনো ডকুমেন্টেশন নাম্বারও নাই, সুতরাং তারা বলে এটা আমাদের রিপোর্ট না, এটা ভোলকার তুক সাহেব আর ইউনূস সাহেবের আর তাজুল সাহেবের রিপোর্ট। যাই হোক, তো এই ধরনের মিথ্যা বয়ান আমরা পেয়েছি। শেখ হাসিনা সেইখানে বলেছেন যে কিভাবে জুলাই আন্দোলন হলো, কিভাবে তিনি সেই কৌটা
কোরারেশনাইজ করার জন্য তিনি উদ্যোগ নেন এবং এইটাতে তিনি একমত ছিলেন, ছেলেদের সাথে একমত ছিলেন। তারপর তার বক্তব্য তিনি যে অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, যে জিনিস বলেছেন সেইটা মানুষের মনের কথা। তিনি বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, সকল মিথ্যা মামলা মোকদ্দমা নিঃস্বার্থে প্রত্যাহার করতে হবে এবং দেশে বিচার বিচারের স্বাধীনতা ও স্বচ্ছতা নিশ্চিত। এগুলো তো আপনার মৌলিক দাবি। এইগুলো তিনি এই দাবিগুলো করেছেন। আমার মনে হয় শেখ হাসিনার বক্তব্যটা অত্যন্ত সুন্দর এবং সময়োপযোগী বলে আমার মনে হয়েছে। জি, আমি শেষ করব। আপনার যেহেতু আপনি এই 2024-এর 5ই আগস্টের পর থেকেও প্রতিদিনই বিভিন্ন প্রক্রিয়া কাজ করছেন আন্তর্জাতিক মহলের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে। তো সেই জায়গাটিতেই শেখ হাসিনা গতকালকে যে সংবাদ সম্মেলনে বক্তব্য দিলেন, সেটা যেমন আন্তর্জাতিক এমন কোনো মিডিয়া নেই যেটাকে ওয়েল ফোকাসড না হয়েছে। তো আন্তর্জাতিক মিডিয়া তাকে ফোকাস করলো এবং এগুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিলেন তার বক্তব্যকে। এই ক্ষেত্রে আন্তর্জাতিক যে ফোরাম গুলো আছে যারা বাংলাদেশের দিকে নজর রাখে বিভিন্ন ইস্যু নিয়ে, তাদের মধ্যে এই গতকালকে শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া কি হতে পারে? কোন ধরনের আপনার আমি একটু এখানে বহু বিশ্লেষণ। বিদেশি আপনার কূটনীতিকের সাথে আলাপ করেছি এবং এদেশীয় আমেরিকান অনেক অধ্যাপকের সাথে আলাপ করেছি, আমার কলিগ কিংবা আমার পরিচিত লোকজনের সাথে। ইউনূস সাহেব একটা ভালো কাজ, মানে উনি হি ইজ এ সাকসেসফুল পিআর। এরা আমাকে প্রায় বলে যে দেখো, তোমার তুমি যে বক্তব্যগুলো দিচ্ছ এইগুলো কোনো মিডিয়াতে নাই, এইগুলো আমরা খুঁজে মিডিয়াতে পাই না, বরং ইউনূস সাহেবের যে আপনার বয়ান, মিথ্যা বয়ান, সেগুলো সবাই জানে। হি ইজ এ সাকসেসফুল পিআর গাই। তিনি এইগুলো আপনার খুব সুচতুর ভাবে প্রকাশ করেছেন এবং তারা বলে তোমাদের এই ইউনুস ব্যাংকারটা তো পুয়ার, এই লোকটা এত ভালো লোক, আর তোমরা তার বিরুদ্ধে বলছো তার অপশাসন। তারা এটা বিশ্বাস করতেই চায় না। কিন্তু সম্প্রতিকালে আমাদের দেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, মানুষ মৃত্যু হচ্ছে, জেলের মধ্যে লোক মারা যাচ্ছে, লক্ষ লক্ষ, প্রায় 4 লক্ষ লোক জেলের মধ্যে আছে, আমার ক্যাপাসিটি মাত্র 42,000। এইগুলো দেখার পরে এদের চিন্তা ভাবনা একটা বিরাট রকমের নতুন পরিবর্তন আসছে। তারা রিপোর্ট চায়। আমার আওয়ামী লীগের সমস্যা হলো আমরা কোনো রিপোর্ট করি না। এই আপনার 5 অগাস্টের যে ভরাডুবি হলো তার উপর আমার কোনো রিপোর্ট নাই। ইউনূস যে প্রচার করেছে যে আওয়ামী লীগ হচ্ছে গিয়ে একটা মনস্টার, অত লোক মেরে ফেলেছে, 1500 লোককে গুম করেছে, আপনার 234 বিলিয়ন ডলার বিদেশে পাচার করে দুর্নীতি পরায়ণ সরকার। আমরা আওয়ামী লীগ দলগতভাবে এইগুলোর বিরুদ্ধে কোনো ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে তথ্য প্রকাশ করিনি, প্রচারও করিনি। কিন্তু শেখ হাসিনার এই বক্তব্যের ফলে এখন ওয়েস্টার্ন তারা মনে করে যে শেখ ইউনূস এবং তারিক জিয়ার সময় যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, এগুলো কোনো ভায়োলেশন না, এইগুলো ইজ এ পার্ট অফ দি প্রসেস অফ রিভলিউশন। এইগুলো কোনো, এই জন্য তারা কোনো কথা বলে চুপ করে আপনার কুলুপ দিয়ে আছে। আর শেখ হাসিনার সময় পান থেকে আপনার চুন খসলেই চিৎকার শুরু করতো। হ্যাঁ, এখন আগামীতে এই শেখ হাসিনার বক্তব্যের প্রেক্ষিতে প্রেস কনফারেন্স থেকে ইন্টারন্যাশনাল মিডিয়া নজর নিয়েছে। আমার বিশ্বাস আগামীতে আমাদের কাজ সহজ হবে, অন্যরা বিশ্বাস করতে শুরু করবে। কারণ হর্সেস মাউথ থেকে জেনেছে দুর্ঘটনাটা কিভাবে দুর্ঘটনা হয়েছে, যে পুলিশ আলাপাতারি গুলি করে নাই। আমরা আগে বলেছি যে পুলিশ লাইভ বুলেট দেয় নাই, বুলেটটা আপনার হার্ড শেপ শুটার। এই আপনার সাখাওয়াত সাহেব, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব, অ্যাডভাইজার সাহেব বলেছিলেন যে এইগুলো আপনার পরিকল্পিতভাবে কিছু লোক 7.62 বুলেট দিয়ে, এগুলো বিশ্বাস করেন। এখন ওইগুলোই আবার এই বিদেশিরা বিশ্বাস শুরু করবে। আর আমার ধারণা এর ফলে আপনার আপনার আওয়ামী লীগ ঘরানার লোকের, বাংলাদেশের সপক্ষের লোকের আপনার হাত। আর বিশেষ করে লক্ষণীয়, তারা দেখতেছে যে বাংলাদেশ একটা ফেল স্টেট হয়ে যাচ্ছে, একই রকমের ইমার্জিং কান্ট্রি, যেখানে জিডিপি গ্রোথ 6.8 অন অ্যান অ্যাভারেজ, সেইটা এখন 2.2। ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, আপনার দেশটা দেউলিয়া হয়ে যাচ্ছে, সরকার ঋণের উপরেই আছে। তার ফলে তাদের টনক নড়ছে শেখ হাসিনাকে এবং আমাদের বিশ্বাস করার। এখন আমাকে সেদিন একজন রাষ্ট্রদূত বলেছেন যে আপনি যে তথ্য দিয়েছেন, আপনি কেবে পালালেন সেইটা একটু বলেন, তাহলে আমরা
একটা বুঝতে পারবো যে কিরকম ভয়াবহ। আমি চাই তারই আপনার পরামর্শে 255 days in captivity এটা একটা প্রকাশ করেছি। এবং তারা করেছেন কি, তারা করেছে কি, আমার এই ক্যাপটিভিটির স্টোরিটার আমার যে আগে রিপোর্ট বের করেছি, ক্রস রোড অফ বাংলাদেশ কিংবা হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ, কারেন্ট ক্রাইসিস, বা ওর সাথে অ্যাড করে আমার এই পালানোর কাহিনীটা তারা অ্যাড করেছেন। তাতে আমি অনেক টেলিফোন পাচ্ছি পুরনো বন্ধুর কাছ থেকে। তারা এখন আমাকে বলছেন যে তোমাদের তো বড় কষ্ট হচ্ছে, আমরা উই শুড বি মোর অ্যাওয়ার অফ ইট। আমরা তো পুরো বাদ দিয়ে দিয়েছিলাম বিকজ ইউর গাইজ আর মনস্টার। এখন ওই মনস্টার এখন আর বলবে না। তো আমি এই জন্যে এই বিশেষ প্রেস কনফারেন্সটা হয়েছে, এটা ভালো, এবং আগামীতে আরো হলে পরে। আর এইটাও তারা বুঝেছে বাঙালিরা কেন শেখ হাসিনা এটা অত অত উদ্গ্রীব হয়ে শুনলো, কারণ দেশে যে অত্যাচার অনাচার আর বিচার পাওয়ার কোনো জায়গা নাই, কোথাও গিয়ে বিচার পাচ্ছে না। তখন তারা বুঝেছে যে একমাত্র শেখ হাসিনার ফিরে আসাই হবে তাদের জন্য আসান, তাদের জীবন মানের সম্মান আবার ফিরিয়ে পাবে শেখ। এই জন্য তারা চায় এইটা, বাঙালিরা চায়, বাংলাদেশের লোকেরা চায় যে শেখ হাসিনা, এটা দলমত নির্বিশেষে, শুধু আমার সাথে প্রতিদিন গ্রাসরুট বহু লোকের সাথে ফোনে আলাপ হয় আমার, প্রত্যেক দিনই তারা ঘন্টার পর তাদের দুঃখের কাহিনী বলে। এতদিন দুঃখের কাহিনী তারা বলেই গেছে, এইটা নিরসনের আমরা কোনো পথ পাইনি। এইবারে শেখ হাসিনা যদি ফিরে আসেন তাদের এই দুঃখ লাঘব হবে বলে তাদের বিশ্বাস। এই জন্যই তারা এত আগ্রহের সাথে শেখ হাসিনার এই বক্তৃতাটা শুনেছে। ফিরে আসার জন্য তারা তাকে আপনার প্রার্থনা করছে, প্রতি লোক আপনার প্রার্থনা করছে, দোয়া করছে, সিন্নি দিচ্ছে যাতে উনি স্বদেশে ফিরে আসেন। আর শেখ হাসিনা দেশে ফিরবেন নিজের জন্য না, তিনি দেশে ফিরবেন মানুষের মঙ্গলের জন্য, বাংলাদেশের মঙ্গলের জন্য, বাংলাদেশ যাতে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে টিকে থাকে, সেই জন্যই তিনি বাংলাদেশে ফিরবেন। সেইটার মতো যেমনটা বড় যেমনটা তিনি আপনার নিজেই বলেছেন। উদ্যোগ আর আমি কল্পনা করতে পারি না। জি, অনেক ধন্যবাদ। যেমনটা তিনি শেখ হাসিনা নিজেও বলেছেন যে তিনি দেশে ফিরবেন নিজের জন্য না, ক্ষমতার জন্য না, দেশের মানুষের জন্য এবং দেশের ভাগ্য পরিবর্তনের জন্য। আর আপনার যে পর্যবেক্ষণ যেটুকু তুলে ধরলেন দর্শক, খুবই চমৎকারভাবে বললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর ডক্টর এ কে আব্দুল মোমেন, যে শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মিডিয়া যেভাবে বাংলাদেশের সার্বিক চিত্র, বিশেষ করে 2024-এর যে ঘটনা প্রবাহ, সেটি এখন বিশ্ববাসীর কাছে এবং আন্তর্জাতিক মহলের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে এবং বিশ্বাসযোগ্য হয়ে উঠছে। অর্থাৎ যেটি ডক্টর ইউনূস ভিন্ন খাতে নিয়ে গেছিল, সেই জায়গাটিকে পরিবর্তন ঘটাতে সক্ষম হচ্ছেন শেখ হাসিনা। এবং যে কারণে আন্তর্জাতিক মিডিয়ার যেমন পরিবর্তন ঘটছে, আবার আন্তর্জাতিক মহলেরও মনোভাবে, দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন ঘটছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। প্রফেসর ডক্টর এ কে আব্দুল মোমেন, আমি আপনাকে আবার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে আসসালামু আজকের আলাইকুম। মতো